এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। বাছাই করা অঙ্কের যে সিরিজটা আমি চালু করেছিলাম তার আজকে 3 নম্বর ক্লাস। এগুলো কিন্তু ডাব্লিউবিপি এবং কেপি যাদের পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকৃত হবে। তাহলে আজকের প্রথম অঙ্কটা দেখো সবাই। এ কমা বি কমা সি কমা ডি বর্তমান বয়সের সমষ্টি 76 বছর। 7 বছর পর তাদের বয়সের অনুপাত 7:6:5:8। সি এর বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের বর্তমান বয়সটা কি দেওয়া ছিল আর তাদের 7 বছর পরের অনুপাতটা কি দেওয়া ছিল, এটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে 7 বছর পরের যে অনুপাত এটা দেখো 7:6:5:8। আর বর্তমান যে বয়সটা দেওয়া ছিল মানে বর্তমান বয়সের যে সমষ্টিটা দেওয়া ছিল এই চারজনের, সেটা হচ্ছে 76 বছর। এবার আমাদের অনুপাতটা যেখানে দেওয়া ছিল এই বয়সটা আমরা সেখানে নিয়ে যাব। দেখো অনুপাতটা দেওয়া ছিল কত, 7 বছর পরে, আর আমাদের বয়সটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে আমরা কি করব, 7 বছর পরে নিয়ে যাব বয়সটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কতজন ছিল, 1 জন 2 জন 3 জন 4 জন, তাহলে প্রত্যেকে 7 বছর করে বৃদ্ধি পাবে। তাহলে 4 জনের মোট কত বছর বৃদ্ধি পাবে, 28 বছর। তাহলে এর সাথে আমরা কি করব, 28 বছর যোগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, 8 6 14 4, হাতে আমার 1, 7 2 9, দেখো 104 হচ্ছে, ঠিক আছে। তাহলে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 104, কারণ প্রত্যেকেরই 7 বছর করে বাড়বে। তাহলে 4 জনের 28 বছর বৃদ্ধি পাবে। আর দেখো 7 বছর পর যে বয়সের অনুপাতটা ছিল সেখান থেকে আমরা সমষ্টি করে নিচ্ছি। তাহলে এখানে যোগ করলে কত হবে, দেখো এখানে আমরা যোগ করে নেব। তাহলে দেখো 7 8 15 20, তাহলে 20 আর 4 26 হচ্ছে। এই অনুপাতের যোগফলটা হচ্ছে 26। তাহলে আমরা কি করবো, এই 26 ইউনিটের মানটা করে দেবো কি 104। এইখানে যে অনুপাতটা ছিল 7 বছর পর তাদের সমষ্টির সঙ্গে আমাদের 7 বছর পর যে বয়সের সমষ্টি সেটা আমাদের সমান করতে হবে, মানে 26 ইউনিটের মান হচ্ছে 104। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মান বের করে নেবো। তাহলে 1 ইউনিটের মান কত হবে, তাহলে 4 হয়ে যাবে। 26 দিয়ে যদি 104-কে ভাগ করি আমরা, ঠিক আছে, 26 দিয়ে যদি এই 104-কে 26 দিয়ে ভাগ করবো তাহলে হবে 4। তাহলে 1 ইউনিটের মান আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের 7 ইউনিটের মান কত, তাহলে 4 দিয়ে গুণ করবো, 4 7 28। 6 ইউনিটের মান কত হবে, 4 6 24, আর এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 20, আর 4 দিয়ে গুণ করলে 32। এবার কিন্তু আমাদের সবার বয়স এখানে চাইনি, শুধু সি এর বয়সটা চেয়েছে। তাহলে দেখো সি এর যে বয়সটা আমরা বের করলাম 20, এটা কিন্তু 7 বছর পরের বয়স, ঠিক আছে। তাহলে আমাদের আসতে হবে কি বর্তমান বয়সে। তাহলে বর্তমান বয়সে আমরা কি করবো, 20 থেকে 7 বছর বিয়োগ করে দেবো। তাহলে 20 থেকে 7 বছর বিয়োগ করলে কত হবে, 13 বছর। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। 400 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ 5% বৃদ্ধি পায়, ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কটা কিন্তু 2 সেকেন্ড লাগবে করতে। তাহলে তোমরা দেখো এখানে বলা হচ্ছে 400 টাকার পরিবর্তে, এই যে 400 টাকার পরিবর্তে আমরা কি করব, 350 টাকায় বিক্রি করব। তাহলে তোমরা দেখো কত কম টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে আমরা বিয়োগ করে পেয়ে যাচ্ছি 50 টাকা কমে বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে দেখো ওই 50 টাকা কমটাই হচ্ছে 5%, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই 5%-এর মান লিখতে পারি আমরা 50 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কেনা দাম হয় সবসময় 100%। তাহলে আমরা কি করবো, 100% দাম বের করবো। তাহলে এখান থেকে 1%-এর দাম তোমরা বের করে নিতে পারো বা একবারও করে দেওয়া যায়। তাহলে 1%-এর মান কি হবে, তাহলে 5 দিয়ে 50-কে ভাগ করে দেবো, তাহলে 10 টাকা। তাহলে 100%-এর মান কত হবে, 1000 টাকা, ঠিক আছে। 3টি কলা 2 টাকায় কিনে 2টি কলা 3 টাকায় বিক্রি করলে লাভের হার কত। দেখো এই অঙ্কটা শর্ট করেও করা যায়, মানে একদম ছোটভাবে করা যায় আর বড়ভাবেও করা যায়। তা আমি তোমাদের একদম ছোটভাবে করাবো, শর্ট ট্রিক দিয়ে করাবো। তাহলে এখানে দেখো আমরা এক পাশে লিখে নেবো দ্রব্য, ঠিক আছে, মানে যতগুলো ছিল আমাদের, আর এক পাশে লিখে নেবো কি টাকা। তাহলে দ্রব্য বলতে এখানে যে কলার সংখ্যা দেওয়া ছিল 3টি কলা, তাহলে আমরা কি করবো, দ্রব্যের নিচে 3 লিখে দেবো। আর 3টি কলা 2 টাকায় কেনা হয়, তাহলে টাকার নিচে আমরা কি লিখবো, 2।
এরপর দেখো কি বলা হচ্ছে, দুটি কলা 3 টাকায় বিক্রি করা হয়। তাহলে দুটি কলা এটা হচ্ছে দ্রব্য, তাহলে আমরা দ্রব্যের নিচে 2 লিখবো। আর কত টাকায় বিক্রি করা হয়? 3 টাকায় বিক্রি করা হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, এই টাকার নিচের থেকে এই কোণাকুনি গুণ করে দেবো, এই 3-এর সাথে এই 3 গুণ করবো, তাহলে কত হয়? 9। আর এই কোণাকুনি এবার গুণ করে বিয়োগ করব, তাহলে 2 দুগুণি কত হচ্ছে? 4। তাহলে এই 4 আমরা কি করব? বিয়োগ করব। এবার যেটা আমরা বিয়োগ করলাম সেটাই আমরা কি করব? নিচে বসিয়ে দেবো, আর এর সঙ্গে গুণ করে দেবো 100। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 5। নিচে হচ্ছে 4, তাহলে ইন্টু 100। তাহলে 4 দিয়ে 100 কে কেটে দাও, 4 দিয়ে 100 কাটলে কত হবে? 25। তাহলে 5 গুণ 25 করলে কত হবে? 125%। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মদক্ষতা এর কর্মদক্ষতা অপেক্ষা 60% বেশি, 60% বেশি, বি একা পুরো কাজটি কতদিনে করবে? তাহলে এখানে দেখো এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাতটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে এর থেকে বি হচ্ছে 60% বেশি, 60% বেশি। তাহলে এর কর্মদক্ষতা যদি 100 হয় তাহলে বি এর কর্মদক্ষতা কত হবে? 160। তাহলে এখান থেকে কেটে আমরা ছোট করে দিচ্ছি অনুপাত। তাহলে এখানে আসলো কত? 5:, ঠিক আছে, 8। এই যে আমরা কি করলাম? 2 দিয়ে কেটে দিলাম, 5 দুগুণি 10, 8 দুগুণি 16। এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে টোটাল কাজ সমান সমান এফিসিয়েন্সি ইনটু টাইম, ঠিক আছে। মানে যে টোটাল যে কাজটা হবে সেটা যদি আমরা ক্ষমতার সঙ্গে সময় গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? টোটাল কাজটা পেয়ে যাব। তাহলে প্রশ্নে দেখো কি দেওয়া ছিল, এ 24 দিনে করতে পারে। তাহলে আমরা কি করব, প্রথম আমরা কাজটা বের করে নেব, টোটাল ওয়ার্কটা কত, টোটাল কাজটা কত, ঠিক আছে, টোটাল কাজটা কত। তাহলে কাজটা কে করে? 24 দিনে এ করে। তাহলে আমরা কি করব? এর ক্ষমতা নেব। তাহলে এর ক্ষমতা কত? এখানে 5, তাহলে আমরা এফিসিয়েন্সির জায়গায় 5 লিখে দেবো। আর এ কত দিনে করে? 24 দিনে করে। তাই টাইমের জায়গায় আমরা কি করে দেবো? 24 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে টোটাল যে কাজটা এটা আমরা পেয়ে গেলাম কি? 120 ইউনিট। এবার দেখো কি বলা হচ্ছে, যে বি একা পুরো কাজটা কত দিনে করবে। তাহলে আমরা এবার কি করব, এই কাজটা এবার বি একা করতে যাচ্ছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 120। আর বি এর ক্ষমতা কত? দেখো বি এর ক্ষমতা হচ্ছে 8। তাহলে আমরা যদি টোটাল কাজকে আবার ক্ষমতা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা আবার কি পেয়ে যাচ্ছি? সময়টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 8 দিয়ে 120কে আমরা ভাগ করে দেবো, তাহলে কত আসছে? 15, ঠিক আছে। তাহলে এখানে দেখো উত্তরটা কিন্তু 15 দিনই হবে। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করেন। সে কিছু পথ 4 কিমি বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিমি বেগে সাইকেলে যায়। কত কিমি পথ হেঁটে গিয়েছিলেন? তাহলে এখানে দেখো আমরা ধরে নিলাম যে x কিমি পথ তিনি হেঁটে যান, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে দূরত্ব, দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? সময় পাবো। তাহলে হেঁটে 4 কিমি বেগে যান, তাই 4 দিয়ে ভাগ করলাম, x/4। তাহলে বাকি আর কতটা পথ থাকলো? টোটাল হচ্ছে 61 কিমি পথ, তার মধ্যে x কিমি হেঁটে যায়, তাহলে বাকি কত থাকলো? 61 মাইনাস x কিমি। তাহলে এটা কত কিমি বেগে যাচ্ছিলেন সাইকেলে? 9 কিমি বেগে, তাই 9 দিয়ে ভাগ করবো। তো দেখো দূরত্বকে বেগ দিয়ে ভাগ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ, তাহলে এটা আমরা কি পাবো? সময় পাবো। সময় কি ছিল? টোটাল 9 ঘন্টা। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে নিচে এলসিএম করবো, তাহলে 4 আর 9 এলসিএম কত হবে? 36। তাহলে এখানে কি হবে? 4 দিয়ে 36 কে ভাগ করে 9, তাহলে এখানে 9 দিয়ে x কে গুণ হবে, তাহলে 9x। আর 9 দিয়ে 36 কে যদি ভাগ করি তাহলে 4, তাহলে 4 দিয়ে এখানে গুণ হবে, তাহলে 61 কে যদি আমরা 4 দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে? 244, ঠিক আছে। তাহলে এই 4 দিয়ে এই x ও কিন্তু গুণ হবে, তাহলে -4x সমান সমান 9। তাহলে এখান থেকে 9x তার থেকে 4x বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? 5x। আর এখানে দেখো 36 এর সঙ্গে 9 কোণাকুণি গুণ হবে, তাহলে গুণ হলে কত হবে? 324।
তাহলে আমাদের এখান থেকে 5x সমান সমান লেখা যায় 324 মাইনাস 244। তার মানে 5x সমান সমান বিয়োগ করলে হচ্ছে কত 80। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে 5 দিয়ে 80 কে ভাগ করে দেবে, তাহলে x এর মান হয়ে যাবে কি 16। অর্থাৎ তিনি সাইকেলে 16 কিমি গেছেন। ঠিক আছে, হেঁটে 16 কিমি গেছেন। দুটি ব্যাংকে 5,000 টাকা সরল সুদে 2 বছরে 25 টাকার সুদের পার্থক্য দেখায়, দুটি ব্যাংকের সুদের হারের পার্থক্য কত? তাহলে আমরা সুদ মানে কি জানি, সিম্পল ইন্টারেস্ট, এসআই সমান সমান PRT/100। তাহলে দেখো এই অঙ্কটায় কিন্তু দুটো ব্যাংকেই 5,000 টাকা করে রাখা হয়। এবার সুদের যে পার্থক্য এটা বলে যাচ্ছে 25 টাকা, তাহলে সুদের হার মানে আর এর পার্থক্যটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দুটো ব্যাংকের সুদ বের করে নেব। তাহলে পি, তাহলে এটা হচ্ছে আমাদের কি পি। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদের হারটা বড় হাতের হার ধরে নিলাম, আর সময় এখানে দেখো কত ছিল 2 বছর, তাহলে আমরা টি এর জায়গায় কি বসাবো 2 বসিয়ে দেবো। তাহলে PRT/100 এটা প্রথম ব্যাংকের সুদ হচ্ছে, তাহলে এর থেকে আমরা পরের ব্যাংকের সুদটা বাদ দেব। তাহলে আসল একই আছে 5,000, তাহলে এখানে যে সুদের হার সেটা আমরা ছোট হাতের হার ধরে নিচ্ছি, সময় একই আছে 2, তাহলে PRT/100। তাহলে এই দুটো ডিফারেন্স মানে এই দুটো ব্যাংকের সুদের যে ডিফারেন্স সেটা কি হচ্ছে 25 টাকা। তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি 25। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের কি আসলো এখানে 50-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে এখানে আসলো 100 আর বড় হাতের আর মাইনাস, তাহলে এখানেও তাই হবে 50 দুগুণে 100 ছোট হাতের আর, তাহলে এই দুটোর গ্যাপ হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা কি করব 100 কমন নিয়ে নেব, তাহলে 100 কমন নিয়ে নিলাম। তাহলে 100 কমন নিলে আমাদের পড়ে থাকলো এটা, তাহলে এখান থেকে আমাদের এই দুটো আর এর ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান সমান 25 আর 100 নিচে চলে আসবে মানে ভাগ হয়ে যাবে। তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ করি 25 কে, তাহলে কি হবে 0.25%। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। 5,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা কিন্তু আমরা 2 রকম ভাবে করতে পারি, একটা সূত্র দিয়েও করতে পারি, সূত্র ছাড়াও করা যায়। তা আমি তোমাদের সূত্র দিয়ে দেখে দিচ্ছি। তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আর সরল সুদের যে পার্থক্য এই সূত্রটা তোমরা মনে রাখবে। পি সমান সমান, পি মানে প্রিন্সিপাল, আসল সমান সমান ডিফারেন্স ইন্টু 100/r 100/r। ঠিক আছে, বা তোমরা একবারও লিখতে পারো 100²/r²। তাহলে দেখো পি মানে হচ্ছে আসল, আমাদের আসল দেওয়া ছিল এখানে 5,000 টাকা, তাহলে আমরা পি এর জায়গায় 5,000 বসিয়ে দেবো। এই ডিফারেন্সটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 100/r, তাহলে আর মানে সুদের হার কত দেওয়া ছিল 5%, তাহলে আমরা নিচে 5 লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করে নেব। তাহলে আমরা কি করব 5 দিয়ে কেটে দিলাম 100 কে। ঠিক আছে, আর এখানেও তোমরা এই পাশেও কেটে দিতে পারো, এই দুটো শূন্যর সঙ্গে এই পাশে দুটো শূন্য, এই 5 দিয়ে 20 কে কেটে দিলাম 4। তাহলে আমাদের ডি এর মানটা কি আসলো এখানে 50, তাহলে ডি সমান সমান কি লিখতে পারি এখানে 50 আর এই 4 কোণাকুণি নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে 50 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসবে 12.5%, 12.5%। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। একটি সংখ্যাকে 45 দ্বারা ভাগ করলে 28 ভাগশেষ থাকে, তবে সংখ্যাটিকে 15 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজেই করা যায়। তাহলে এখানে তোমাদের দেখতে হবে যে ভাগশেষটা কত থাকে। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ ছিল কত 28, ব্যাস যেটা ভাগশেষ দেওয়া থাকবে তাকেই আমরা কি করে ভাগ করব 15 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 15 দিয়ে ভাগ করে দাও। তাহলে 15 দিয়ে ভাগ করলে কি হবে 15 × 1 = 15, তাহলে এখান থেকে অবশিষ্ট কত থাকলো 13। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর 13।
প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে এখানে জোড় স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে। তাহলে তোমরা মনে রাখবে জোড় স্বাভাবিক সংখ্যা থাকলে n+1 করে দেবে। তাহলে এখানে n কি? n হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে 20টি স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে n এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? 20। তাহলে 20 + 1 = 21। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:5 এবং ক্ষেত্রফল 180 বর্গ সেমি। তাহলে পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দেওয়া ছিল 9:5। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা এখানে লিখতে পারি 9x × 5x, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করে দেবো। তাহলে কি পাবো? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি ছিল? 180। তাহলে এখান থেকে গুণ করলে কত হচ্ছে? 45x² = 180। তাহলে x² এর মান কি আসবে? 45 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আসলো কত? 4। তার মানে আমাদের x এর মানটা কি আসলো? 2। এবার পরিসীমা। পরিসীমা মানে কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, মানে 9x + 5x। তাহলে এখানে আমরা যোগ করে দেবো 9 আর 5 যোগ করলে কত হচ্ছে? 14, আর এর সাথে 2 গুণ করে দাও 28x, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব? এই x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেবো। দেখো x এর মানটা আমরা 2 বের করেছিলাম, তাহলে x এর জায়গায় কি করলাম? 2 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে এখানে? 56, ঠিক আছে। তাহলে পরিসীমা হচ্ছে 56 সেমি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দেবে।